অবশেষে কথা মতোই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলো এবং এটা চূড়ান্ত ভোটার তালিকা, কারণ এরপরে নির্বাচন কমিশনের আর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে কোনো অসুবিধা নেই। বাকি যে 60 লক্ষ এখনো পড়ে রইল লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায়, সেগুলো ধীরে ধীরে যতটা যাচাই হবে সেটা যুক্ত হয়ে যাবে, ফলে ভোট করতে আর কোনো অসুবিধা নেই। অথচ এই তালিকা যাতে না প্রকাশ হয়, এসআইআর যাতে না হতে পারে, তার জন্য কত চেষ্টা করা হয়েছে। কিন্তু এত ভয় পাচ্ছিলেন কেন? কিসের ভয়? একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে, তা নিয়ে একটা স্বচ্ছ প্রশাসন আবার ক্ষমতায় আসবে, একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কিন্তু সেটা আটকানোর জন্য এত চেষ্টা করছিলেন কেন? কিসের এত ভয়? গতকালও সুপ্রিম কোর্টে সিচকাদুনি গাইতে গেছিলেন। তিনি অবশ্য নিজে যাননি, তার আইনজীবীরা, বাঘা বাঘা আইনজীবী, তারাও কোর্টের সামনে গিয়ে কান্নাকাটি করেছে, যদিও আদালত তাদের ভাগিয়ে দিয়েছে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো যেটা বলছিলাম, যে এত ভয় কেন? কিসের এত ভয়? এই এসআইআর ঘোষণা যেদিন হয়, যেদিন এই কাজ শুরু হয়, সেদিনই ধর্মতলা থেকে একেবারে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করেছিলেন। তারপর টানা বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়। তিনি নিজে বক্তব্যে বিরোধিতা করেছেন, কিন্তু আটকাতে পারেননি। আদালতে গেছেন, আদালতে গিয়ে কান্নাকাটি করেছেন, তাতেও আটকায়নি। কিন্তু কেন কেন তিনি এটা বন্ধ করতে চাইছিলেন? আপনারা কি বলতে পারেন যে তিনি কেন এই এসআইআর প্রক্রিয়া আটকাতে চাইছিলেন? কেন তিনি পুরনো তালিকায় ভোট করতে চাইছিলেন? আজ যখন এই 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঠিক ছিল, মানে ঘোষণা হয়েই গেল, তো তার আগের দিন গতকালও সুপ্রিম কোর্টে গেছিলেন সিচকাদুনি গাইতে। ওই একরকম বাচ্চা আছে না স্কুলে, স্যার আমাকে ও চিমটি কাটলো, স্যার আমাকে ও ধাক্কা দিল, এই যে নানা অজুহাতে স্যার স্যার করা, এও ঠিক সেই রকম। আদালতে গিয়ে স্যার স্যার দেখুন স্যার কি করছে নির্বাচন কমিশন, দেখুন স্যার কি করছে। গতকালও গেছিল, মানে ভোটার তালিকা প্রকাশের আগের দিনও। উদ্দেশ্য কি ছিল? যে আজ যাতে ভোটার তালিকাটা প্রকাশ না হয়। কি উদ্দেশ্য ছিল? সেখানে গিয়ে তারা বলছে, স্যার দেখুন নির্বাচন কমিশন তাদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। তারা না, ওই যে বিচারকদের আপনি নিয়োগ করেছেন, আপনি বলেছেন করতে, তাদের ওই নির্বাচন কমিশন বলে দিচ্ছে কোনটা নিতে হবে, কোনটা নিতে হবে না। কি অবস্থা, চিন্তা করেছেন? আরে ওরাই তো বলবে কোনটা নিতে হবে, কোনটা নিতে হবে না। নির্বাচন কমিশনই তো জানাবে, কারণ যে বিচারকরা এসছেন তারা বিচার কাজ করছেন। এবার এখানে এসে এই যে কাজটা কি, সেটা তো তারা বুঝে নেবেন। এবং কার কাছ থেকে বুঝবেন? সেটা নির্বাচন কমিশনের লোকজনের কাছ থেকেই তো বুঝবেন। তাদেরও তো একটা ট্রেনিং নিতে হবে, যে কি নিতে হবে কি নিতে হবে না। তাদের একটা নিয়ম আছে তো। আর এরা গিয়ে আদালতে, স্যার ওরা বলে দিচ্ছে যে কি নিতে হবে কি নিতে হবে না, স্যার ওরা ডোমিসাইল সার্টিফিকেট নিতে নিষেধ করছে। আরে ডোমিসাইল সার্টিফিকেট নেবে কেন? নির্বাচন কমিশনের যে ঘোষিত নথির কথা বলা হয়েছে 13টা, তার সঙ্গে সুপ্রিম কোর্ট যেটা জুড়ে দিয়েছে আধার কার্ড আছে, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট আছে, এর বাইরে কেন নেবে? সেটা তো সুপ্রিম কোর্টই জানিয়ে দিয়েছে। অথচ সেই সুপ্রিম কোর্টের কাছে গিয়েই বলছে, স্যার ওরা ডোমিসাইল সার্টিফিকেট নিচ্ছে না, স্যার ওরা ডোমিসাইল সার্টিফিকেট যাতে না নেয় তার জন্যে বিচারকদের নিষেধ করছে। আসলে এই লক্ষ লক্ষ ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু হয়েছিল, আর এই লক্ষ লক্ষ সার্টিফিকেট দিয়ে ভেবেছিল কয়েক লক্ষ ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় তোলা, কিন্তু সেটা তো হচ্ছে না। ফলে আদালতে গিয়ে সেই সিচকাদুনি।
যে স্যার ওরা নিচ্ছে না, স্যার নির্বাচন কমিশন ওদের বলে দিচ্ছেন, বিচারকদের বলে দিচ্ছেন যে আপনারা কোনটা নেবেন কোনটা নেবেন না। তখন বিচারপতিরা যদি তেমন হতেন না আমাদের আপনার মতো, তাহলে বলতো যান যান বেরিয়ে যান, আপনি ঠিক করবেন যে কোনটা নেবে কি কোনটা নেবে না। বিচারকরা ভদ্র ভাষায় বলে দিয়েছেন। কে তাহলে ওদের ট্রেনিং দেবে? শুনুন, এই এসআইআর প্রক্রিয়াটাকে বিঘ্নিত করবেন না। কে ট্রেনিং দেবে? নির্বাচন কমিশনের যে কাজ সেটা তো তারা ছাড়া আর কে ট্রেনিং দেবে? অন্য ক্ষেত্রে হলে কি হতো বলুন তো? ভাগ ভাগ বেরিয়ে যা। এবং অন্য কোনো আইনজীবী যদি থাকতেন, মানে একটু কম অভিজ্ঞতা সম্পন্ন বা ছোট মাপের কোনো আইনজীবী থাকতেন, তার মামলা তো শুনতেনই না। কিন্তু আমাদের দিদিমণি নিয়োগ করেছেন বাঘা বাঘা আইনজীবী কপিল সিব্বাল। তিনি একেবারে কোর্ট খোলার সঙ্গে সঙ্গেই গিয়ে দাঁড়িয়ে পড়েছেন, স্যার স্যার বলে বলতে শুরু করেছেন। তো আদালত শেষ পর্যন্ত তাদের কথা শোনেনি, এক প্রকার ভাগিয়ে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে দিদিমণি কেন এত ভয় পাচ্ছেন? কিসের ভয়? তিনি তো রাজ্যের সব কাজ করে দিয়েছিলেন। প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তার কদিন পরেই, তিনি কয়েক মাস পরেই বলে দিয়েছিলেন প্রায় সব কাজ করে দিয়েছেন। তারপরে তো উন্নয়নের জোয়ার বইছে রাজ্যে। তাহলে তারপরেও কেন এত ভয়? ভয়টা কিসের? আসলে তৃণমূল কংগ্রেসের যে সততার প্রতীক, যেটাই ছিল তার মূলধন, সেই সততার প্রতীকে না কালির দাগ পড়ে গেছে। কালির দাগ নয়, খাবলা খাবলা কালি পড়ে গেছে। সততার প্রতীক আজকে আর নেই। তার সততার যে মূর্তি, সেই মূর্তি ধ্বংস হয়ে গেছে। তাই তিনি একসময় বলতেন আমি 294 কেন্দ্রে প্রার্থী, কিন্তু এখন তিনি আর বলতে পারবেন না যে আমি 294 কেন্দ্রে প্রার্থী। আমার একে জেতাবেন মানে আমাকে জেতানো, কারণ তিনি নিজেই হেরে গেছেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে তিনি গোহারা হেরে গেছেন। ফলে তিনি এখন আর বলতে পারবেন না যে 294 কেন্দ্রে তিনিই প্রার্থী। আর তার সততার প্রতীকে কালি লেগে গেছে, কালির দাগ, চাপড়া চাপড়া কালির দাগ লেগে গেছে। তিনি চাকরি খেয়েছেন, টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন। যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছে, শিক্ষকরা পথে বসেছে। মানুষ জেনে গেছেন যে তিনি সরকারের থেকে টাকা নিয়ে চাকরি বিক্রি করে দিয়েছেন। তারপরে তার এক একটা কাজ, রাজ্যের যে আইন শৃঙ্খলা যত কিছু হয়েছে বলুন তো, কোনোটাতেই তিনি তার সমাধান করেছেন? সবকটা তিনি চেপে দিয়েছেন। কামদুনি, সেই কামদুনিতে সেই ছাত্রীকে যেভাবে ভয়ঙ্করভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছিল, তার দুপা ধরে চিরে ফেলে দেওয়া হয়েছিল, সেই মামলার কি হলো? সেই মামলার একের পর এক আইনজীবী পাল্টে পাল্টে শেষ পর্যন্ত মামলার যারা অভিযুক্ত ছিল তারা খালাস পেয়ে গেল। হাঁসখালিতে কি হয়েছিল? সেখানেও সেই নির্যাতিতা কিশোরী যে মারা গেছিল, বলেছিল তার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। আসলে সব কিছুই উনি চাপা দিতে চেয়েছেন। চাপা দিতে দিতে পুরো ভেতরটা না পচে গেছে। সততার প্রতীকে আর কোনো কাজ হবে না। আরজি করে মামলা, সেই ডাক্তার ছাত্রীর সেই ভয়ঙ্কর পরিণতি, যা সেটাও চেপে দেওয়া হয়েছে। এবং সিবিআই মামলা হাতে নেওয়ার আগেই সমস্ত নথি প্রায় নষ্ট করে দেওয়া হয়েছিল। এমনকি তার পোস্টমর্টেমটাও ভালো করে করা হয়নি। সবই তো ধামাচাপার কেস। তো আজ তার সততার প্রতিমূর্তিতে কাজ হবে না। তাই তিনি
চাইছিলেন যে এই পুরনো ভোটার তালিকাতেই ভোট করতে চাইছিলেন। এসআইআর প্রক্রিয়া বিভিন্নভাবে ব্যাহত করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তিনি সমস্ত দুর্নীতি সব সময়ের জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং দেখাতে চেয়েছেন রাজ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি, এগুলো সব সাধারণ ঘটনা। কিন্তু গত 15 বছরে মানুষ এতে আর ভোলেনি, তারা আজ ক্ষুব্ধ। তার উপরে রাজ্যে চাকরি নেই, কলকারখানা নেই, যুবকরা বেকার, তাদের আজকে সামান্য 1,500 টাকার ভাতা দিয়ে সন্তুষ্ট করতে চাইছে, এসব তিনি জানেন। তার উপরে তার আইপ্যাকের রিপোর্ট তাকে আরও পাগলা করে দিয়েছে। আইপ্যাক নাকি জানিয়ে দিয়েছে যে এবার বিজেপি খুব ভালো ফল করতে পারে। যদি নির্বাচনের পর কাউন্টিংয়ে যদি কিছু না করা যায় তাহলে কিন্তু বিপদ আছে। আইপ্যাকের রিপোর্ট হচ্ছে 148টা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে, আর 148 কেন্দ্রে যদি বিজেপি এগিয়ে থাকে তাহলে ক্ষমতা দখলের ক্ষেত্রে বিজেপি এগিয়ে রয়েছে। তো এই জায়গাতে মনে হয় তিনি চেয়েছিলেন, তিনি সুপ্রিম কোর্টেও বলেছিলেন যে 2024 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টেই ভোট হোক, অর্থাৎ এসআইআরটা পরে হবে। আর সেটাতে ভোট হলে এই যে প্রায় 1 কোটি ভোটার বাদ যাচ্ছে, এদের নামে ভোট দেওয়া যেত। ভুয়ো ভোটারদের নামে ব্যাপক ভোট দিয়ে 30-40 কখনো লাখ পেরিয়ে জেতা যেত, কিন্তু সেটা হচ্ছে না। তাই তিনি বারবার ভয় পেয়ে এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হয়ে গেল। এরপরে যেটা হবে সেটা হচ্ছে সংযোজিত তালিকা হবে। যতটা কাজ হবে, যাদের যাদের নাম বিচারকরা সিলেক্ট করবেন সেই নামগুলো শুধু যোগ হবে মাত্র। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে 1 কোটির ওপরেই ভোটার বাদ যাচ্ছে। ফলে তিনি অনেক কান্নাকাটি করলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনি আর পারলেন না। এখন তাকে এই কদিন শুধু ভয়ে ভয়েই কাটাতে হবে। কি হবে কি হবে, এই আতঙ্ক নিয়েই আগামী ভোটের প্রচার তাকে করতে হবে। নমস্কার।